উসমান হাদির মাথায় গুলি হয়েছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনার সাথে সম্পৃক্ত। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যারা শত্রু তাদের বিপক্ষে ওসমান হাদি সব সময় কথা বলতেন। সেক্ষেত্রে বর্তমান যে পরিস্থিতি, তার শক্তি রয়েছে, সেক্ষেত্রে বর্তমানে যে পরাজিত শক্তি রয়েছে তার মধ্যে এই ঘটনা ঘটতে পারে। আবার যারা নির্বাচনের মাঠে ওসমান হাদিকে হুমকি মনে করছে তাদের মধ্যেও এটা ঘটাতে পারে। যারা শুধু হাদির উপর হামলাই নয়, এটা বাংলাদেশের জাতীয় নির্বাচন, পরিবেশ, নিরাপত্তা এবং রাজনৈতিক স্থিতিশীলের একটি বড় পরীক্ষা। সাম্প্রতিক একটা জিনিস দেখেন, ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হয়েছে। ঘটনাটি ঘটেছে দুপুর দিনের আলোতে বা দিনের বেলায়। সমস্ত মিডিয়া এবং রাজনৈতিক মহল বেশি ছড়াছড়ি হয়েছে এই বিষয়টাতে, এই ঘটনাটাতে। আসলে এই ঘটনাটা কেন ঘটেছে, কিসের জন্য ঘটছে, দায়বদ্ধতা কার? পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানাইছে বা পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা বলেছে ওসমান হাদিকে এক্সক্লুসিভ রোড এলাকায় একটি বাইক থেকে গুলি ছোড়া হয়েছে। সে সময় হাদি একটা ব্যাটারি চালিত রিক্সা দিয়ে যাচ্ছিল। আর এই হামলার পরে হাদি গুরুতর অসুস্থ হন, আহত হয়ে যান। তাকে হাসপাতালেও নেওয়া হয়েছে, এখনো তিনি চিকিৎসাধীন আছেন। এখন তিনি চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাদি এখনো লড়ছেন। আর এই ঘটনাটা ঠিক তখনই এসে ঘটলো যখন আগামী জাতীয় সংসদ নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঠিক তার একদিন পরেই এই ঘটনাটা ঘটলো। অনেক মহলেই এটা নিয়ে প্রশ্ন তুলতেছে এবং রাজনৈতিক পরিবেশ ইতিমধ্যেই এই বিষয়টার উপর বেস করে সংবেদনশীলতা দেখা দিয়েছে। আসলে মানুষের সেফটি পারপাস নিয়ে প্রশ্ন উঠেছে, সামনের নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ তারা আইডেন্টিফাই সাপোর্ট এবং ভায়া সিসিটিভি অ্যানালাইসিস করতেছে এবং সাধারণ জনগণকে সহায়তার অনুরোধ করেছে। আসলে তাদেরকে সহায়তা করার জন্য আমাদের মাধ্যম হচ্ছে 999। এখানে ফোন কল করতে বলা হচ্ছে যে যদি এর মাঝে সম্পৃক্ত, হাদির গুলির পিছনে সম্পৃক্ত কোনো ব্যক্তিকে যদি আইডেন্টিফাই করা যায় তাহলে 999-এ তারা জানানোর কথা বলে। এটা পুলিশ বলেছে। আসলে থানার সামনে একটু পার হলেই কিন্তু থানা ছিল। আপনারা অবশ্যই ফুটেজটা দেখেছেন, সেখানে একটু পার হলেই থানা ছিল এবং থানার সামনে দিয়েই কিন্তু গাড়িটা চলে গিয়েছে ইনস্ট্যান্ট। আমরা পুলিশ কিছু করতে পারিনি, ধরতে পারিনি, বুঝতে পারিনি। যেখানে এ ধরনের ঘটনা ঘটুক, দলমত নির্বিশেষে আমাদের ঐক্যতার প্রয়োজন ছিল। অপরাধী যেই হোক তাকে আগে ধরার প্রয়োজন ছিল। একটা গুলি থেকে কয় রাউন্ড গুলি ছোড়া যায়? 10 রাউন্ড। এরপরে কি করতো? পুলিশ জানাইছে ঘটনাস্থল থেকে সংগৃহীত সিসিটিভি এবং অন্যান্য প্রমাণাদি তারা বিশ্লেষণ করতেছে। একজনকে সন্দেহভাজন এখন পর্যন্ত আইডেন্টিফাই করে তারা ছবি প্রকাশ করে এবং তার অবস্থান তারা খুঁজতেছে যে এই মুহূর্তে সে কোথায় আছে। একটি দেখেন বিষয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি সক্রিয় থাকতো, সেই জায়গা থেকে আইডেন্টি করে সক্রিয়ভাবে তারা তদন্ত করে, তাহলে হয়তো এই বিচার নিশ্চিত দ্রুত নিয়ে আসা যায়, দ্রুত বিচার নিশ্চিত করা যায়, জোরালোভাবে করা যায়। কারা আছে এই ঘটনার পিছনে জড়িত, পিছন থেকে তারা কারা ভ্যাকান্সি দিচ্ছে। আমরা কয়েকটা সিসিটিভি ফুটেজ পেয়েছি, কয়েকটা সিসিটিভি ফুটেজ দেখেছি, যেটাকে আমরা ধারণা করতেছি বা যাদেরকে পুলিশ আইডেন্টি করতেছে তারা হাদিকে গুলি করার আগেও তার সাথে সাক্ষাৎ করেছে। কিন্তু এর পিছনে ইন্ধন কে যোগাচ্ছে, ভ্যাকান্সি কে দিচ্ছে, এটা তো আমাদেরকে আগে তার গোড়াতে উত্থান পতনটা কোথায়, সেই গোড়াটাতে আমাদের পৌঁছার প্রয়োজন আছে। কারণ দেশে অনেক বড় বড় রাজনৈতিক শক্তি আর প্রক্রিয়াগুলো এখনো কিন্তু অপেক্ষা করছে। যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এটা একটা গ্রুপ কিন্তু বলতেছে, আমি আমার জায়গা থেকে বলছি, আর এটা এসেছে মিডিয়াও এসেছে, আপনারা অনেকেই শুনেছেন, দেখিছেন এবং বলছেন এটি একটি পরিকল্পনা, প্রচেষ্টা। যাদের লক্ষ্য বা এই যে পরিকল্পনাটা করতেছে, এই যে মঞ্চটা সাজাচ্ছে, এই যে হাদিকে গুলি করছে, এটা একটা সূচনা করছে। পরবর্তীতে মিশন আরেকজনকে হয়তো টার্গেট করা হতে পারে। এটা একটা সূচনা, সেটা হচ্ছে নির্বাচন পরিবেশকে ভঙ্গ করে দেওয়া। দোষীদের দ্রুত আইনের আওতায় আনাটা খুব জরুরি বর্তমান প্রেক্ষাপটে। আর এই দোষীদেরকে ধরতে পারলে তাহলে দেশের পরিস্থিতি পজিটিভলি সামনের দিকে কাজ করা যাবে। আর এই দোষীদেরকে দ্রুত ধরার আমিও জোরালো দাবি জানাচ্ছি। এই হামলাটা করার পিছনে উদ্দেশ্য কি? নির্বাচনের আগে কি এটা কোনো বড় সতর্ক করে দিচ্ছে? এটা অনেকেই বলতেছে যে হয়তো এটা নির্বাচনের আগে একটা সতর্ক বার্তাও হতে পারে এবং বলছে চিহ্নিত ব্যক্তিদের মধ্যে তাদেরকে দ্রুত ধরে দমন করাটাও জরুরি। যদি আপনারা ব্যক্তিদেরকে আইডেন্টিফাই করতে পারেন তাহলে দ্রুত তাদেরকে ধরেন, তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে দ্রুত ব্যবস্থা নেন। এতে রাজনৈতিক নেতাদের নিরাপত্তা পাবে, উদ্বেগ প্রকাশ করতে পারবে না, তারা শান্তিতে থাকতে পারবে। কেননা এই প্রেক্ষাপট যদি চলতে থাকে বা এটার যদি কোনো সুরাহা আনা না যায়, তাহলে বড় বড় যে রাজনৈতিক নেতারা আছে বর্তমান, তাদের নিরাপত্তাটাও কিন্তু ঝুঁকিতে। তারাও কিন্তু অনেকে উদ্বেগ প্রকাশ করতেছে যে দেশের নিরাপত্তাটা আমরা কোথায় পাবো, কিভাবে পাবো, কেমনে পাবো, কে দেবে। এটা কিন্তু আমাদের করা প্রয়োজন।
এখন এটার উপর বেস করে আবার অনেকেই সরকারকে দোষ চাপাচ্ছে নিরাপত্তা বেষ্টনীর দিকে, যে সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ। আর সামনের দিনে যে রাজনৈতিক পরিবেশটা আসতেছে, এটা কিন্তু এরকম পরিবেশ থাকলে, পজিশন থাকলে আরো ঝুঁকিতে পড়বে, ঝুঁকিপূর্ণ হয়ে উঠতেছে। এখন কিন্তু এটা সতর্কের সময়, তাই নিজেকে পরিবর্তন করাটা জরুরি। এর ফলে রাজনৈতিক উত্তেজনা যেন সামনে আরো বৃদ্ধি না পায়, তীব্র থেকে তীব্র রূপ ধারণ না করে, এটাকে তাই দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসাটা আমি মনে করি জরুরি। এই প্রক্রিয়াগুলা থেকে আমরা যদি দেখতে পারি যে সাধারণ একটা ঘটনা, সে যদি অপরাধী নাই হয়, অপরাধ নাই করে, তাহলে এটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখে কেন এত আলোচনা, কেন এত আলোচনার কেন্দ্রবিন্দু, কোথায় সেই কেন্দ্রবিন্দুটা তৈরি হয়েছে। আপনারা ভেবে দেখেন, যদি এটা সাধারণ একটা ঘটনা হয়, স্বাভাবিক একটা ঘটনা হয়, তাহলে কেন এটা আলোচনার কেন্দ্রবিন্দুতে আসলো, কোন কারণে কেন্দ্রবিন্দুতে আসলো। আপনারা আসেন, ফেসবুকে আসেন, ইনস্টাগ্রামে আসেন, টুইটারে আসেন, দেখেন সামাজিক যোগাযোগ যে মাধ্যমগুলো আমাদের আছে, এগুলাতে সাধারণ নাগরিক কি বলতেছে, কি প্রতিক্রিয়া জানাচ্ছে, কিভাবে ক্ষোভ প্রকাশ করতেছে, এটা দেখেন। যদি স্বাভাবিক ঘটনায় হয়ে থাকে, তাহলে কেন এটা কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। অনেকের কাছে এটা কিন্তু অগ্রহণযোগ্য একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেমন আমার ব্যক্তিগতভাবে আমি যদি বলি, একজন সাধারণ মানুষ হিসাবে, সাধারণ দেশের নাগরিক হিসাবে, এটা আমার কাছে অগ্রহণযোগ্য। এই হামলা একেবারে অগ্রহণযোগ্য, কারণ এটা সদ্য বলা চলে যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে তার আগের দিনে ঘটে গেল। এটা কি আসলে গ্রহণযোগ্য? যেখানে নির্বাচনের তফসিল ঘোষণা হইলো, সেখানে তার পরের দিনে হাতের উপর গুলি চালানো হইলো। এই যে গুলিটা চালানো হইলো, এই যে একটা অস্থিরতা পরিস্থিতি তৈরি হচ্ছে, এটা কি ভোটারদের মাঝে কোনো আগ্রহ থাকবে, না একটা ভয়ভীতি তৈরি করতেছে? অবশ্যই এটা সাধারণ যে ভোটাররা আছে তাদের মাঝে একটা উদ্বেগ তৈরি করবে, ভয় তৈরি করবে, ভীতি তৈরি করবে, না জানি কখন কি ঘটে যায়। কারণ এটা কিন্তু একটা সাধারণ ঘটনা না, এটা একটা রাজনৈতিক প্রেক্ষাপটও বলা যায়। এর মাঝে রাজনৈতিক প্রেক্ষাপটটা আরো বেশি জড়িত হয়ে গেছে। কারণ নিরপেক্ষ প্রতিপক্ষ উভয় মাঝ থেকে যদি আমি বলি, তাহলে সবার মাঝে কিন্তু একটা উত্তেজনা বিরাজ করতেছে, সবার মাঝ থেকে একটা ক্ষোভ তৈরি হচ্ছে, সন্দেহ তৈরি করতেছে। কারণ এই ইস্যুটাকে কেন্দ্র করে সামনে যে নির্বাচন আমাদের আসতেছে, এই নির্বাচন এর পরিবেশ যেন কোনোভাবেও ক্ষতিগ্রস্ত না হয়, এদিকটা কিন্তু সরকারকে অবশ্যই দেখা প্রয়োজন, প্রশাসনকে দেখা প্রয়োজন। এরকম প্রেক্ষাপট যদি গড়ায় আসে, তাহলে সামনের নির্বাচন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, স্বাভাবিকভাবে দেশে নির্বাচন হবে না। তাই এই জায়গা থেকে প্রশাসনকে স্ট্রংলি ভূমিকা পালন করা আমি অত্যন্ত জরুরি মনে করি। এখন আমি যদি এই প্রেক্ষাপটের ওপর আমি আমার জায়গা থেকে কিছু মন্তব্য করি, আমি যেটা অ্যানালাইসিস করেছি যে মানুষ কি চায়। এই যে প্রেক্ষাপটটা, হাতের উপর গুলি হইলো, হওয়ার পরে একটা অরাজকতা তৈরি হয়ে গেছে, অলরেডি সামনে নির্বাচন, তফসিল ঘোষণা হয়ে গেছে, সে একজন দেশের নাগরিক হিসাবে তার অধিকার আছে নির্বাচন করার। এই প্রেক্ষাপট থেকে আমি যদি আমার থিওরি থেকে কিছু আমি বলি, আসলে মন্তব্যগুলো কেমন হতে পারে আমার, তার মধ্যে অন্যতম যে বিষয়টা আমি বলবো, সেটা হচ্ছে নিরাপদ একটা নির্বাচনের দরকার। সামনে যে নির্বাচনটা আসতেছে, এই নির্বাচনটা একবারে নিরাপদে হওয়ার প্রয়োজন। তারপরে দ্বিতীয় যে বিষয়টা আমি বলবো, যেহেতু সামনে নির্বাচনকে বেস করে আমরা সামনের দিকে যাচ্ছি, সেক্ষেত্রে রাজনৈতিক যে সহিংসতাটা, এই যে কামড়া কামড়িটা চলছে, এই সহিংসতাটা কমানোটা খুব জরুরি, যেটা ভোটারদের মাঝে আগ্রহ বাড়াবে, ভোটারদেরকে সামনের দিকে নিয়ে আসবে, উৎসাহিত করবে। আর তারপর পরে যে বিষয়টা আমি ইস্যু করব, যেহেতু নির্বাচন প্রেক্ষাপটকে সামনে রেখে এত কিছু ঘটতেছে, সেক্ষেত্রে প্রশাসনকে একটু স্ট্রং ভূমিকা পালন করা প্রয়োজন। আইনি শাসনটা নিশ্চিত করা খুব প্রয়োজন, যাতে সামনে এ ধরনের ঘটনা কোথাও ঘটতে না পারে। সব জায়গাকে নজরদারিতে স্ট্রংলি রাখাটা প্রয়োজন, এটা আমি আমার দৃষ্টিকোণ থেকে মনে করি। আর এই বিষয়গুলা যদি নির্দিষ্ট কোনো পক্ষ নিয়ে থাকে, তা কিন্তু না, এটা সমগ্র দেশে স্বাভাবিক যে জনগণরা আছে তাদের জন্য এটা অতি গুরুত্বপূর্ণ। শুধু এটা রাজনৈতিক দলের ক্ষেত্রে না, রাজনৈতিক নেতাদের ক্ষেত্রেই প্রযোজ্য না, সাধারণ যে জনগণ আছে তাদের জন্য এটা খুব জরুরি এবং গুরুত্বপূর্ণ। এই বিষয়টাও কিন্তু মাথায় রাখার প্রয়োজন। তাই এই জায়গাগুলোতে নির্বাচনকে সামনে রেখে অন্তত এই অবকাঠামোগুলাকে আমাদের সামনের দিকে নিয়ে আসার দরকার, একটু ভালো করার দরকার, পজিটিভলি চিন্তা করার দরকার, যে এগুলো কিভাবে আমরা আজকে যদি প্রশাসনের ভূমিকায় প্রশাসন নিজের জায়গায় ঠিক থাকতো, যেহেতু সামনে নির্বাচন, এখন একটু প্রশাসন চড়াও হয়ে আসতো, ভ্যাকান্সিটা ঠিক মতো দিত, তাহলে কি আজকে হাদি গুলি খাইতো? অবশ্যই গুলি খাইতো না। আর যদি এই মুহূর্তে হাদির কিছু হয়ে যায়, তাহলে যদি সহিংসতা ক্রমশ বাড়ে, এটা রোধ না হয়, তাহলে দেখবেন যে এই রাজনীতিটা একটা দুর্বিদ্ধ সংকেত হয়ে দাঁড়াইছে। কারণ তখন দেখা যাবে এটি বৃহৎ রাজনৈতিক সংকেতও হতে পারে। কারণ এটাকে ইস্যু করে সেই সময় দাঁড়াবে নির্বাচনী সহিংসতা বৃদ্ধি হবে, নিরাপত্তা ব্যবস্থার অপব্যবহার হয়ে যাবে, চাপ বাড়বে, রাজনৈতিক নেতাদের উপর তখন ক্রমশ চাপ বাড়বে এবং নিরাপত্তাহীনতায় ভুগবে, উদ্বেগ হয়ে যাবে। কারণ এই যে সিস্টেমগুলোর কথা আমি বললাম, এই সিস্টেমগুলোর সবগুলো একটা রাজনৈতিক পরিবেশ, এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে সামনে, যেহেতু নির্বাচন। এখন সময় এসেছে এগুলাকে আমাদের কিছু কেয়ারিং করার, রাষ্ট্রের জন্য, রাজনৈতিক দলের জন্য এবং নাগরিক সাধারণ সমাজের জন্য, সাধারণ মানুষের জন্য। আর সবাইকে একত্রে সমন্বয়ে এই সহিংসতার বিরুদ্ধে এই পদক্ষেপগুলোর জন্য
আমাদেরকে সামনে আন্দোলন করতে হবে, আগাতে হবে, সহিংসতাকে আমাদের প্রত্যাহার করতে হবে, মাঠের খেলাকে মাঠে জায়গা দিতে হবে। এই যে যে ঘটনাটা ঘটেছে হাদির গুলি, এটা দেশের রাজনৈতিক একটা ইতিহাস। এটি রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ একটা মাইল ফলক হয়েও সামনে দাঁড়াতে পারে। এটা নির্বাচনের আগে যেহেতু ঠিক ঘটে গেছে, রাজনৈতিক প্রতিক্রিয়া থেকে তীব্র হতে পারে, নিরাপত্তায় এবং আইনি শাসন নিয়ে প্রশ্ন উঠতে পারে, এবং আইনি শাসন নিয়ে সেটা প্রশ্ন অলরেডি উঠে গেছে, প্রশ্ন শুরু হয়ে গেছে। আর এই বিষয়টা বিশেষ করে যেভাবে চলতেছে সাইকোলজিক্যাল ভাবে যদি বলি, সেটাকে সাধারণ মানুষের মাঝে এত পরিমাণ একটা উদ্বেগ তৈরি করছে, এই উদ্বেগ সহজে নিবারণ করাটা সম্ভব নাও হতে পারে। অতএব এই প্রেক্ষাপটে আমাদের কিছু করণীয় বা উচিত বলে আমি মনে করি, সেটা হচ্ছে শান্তিপূর্ণভাবে তথ্য জানানো, আসলে যেটা সঠিক জেনুইন সেই তথ্যটাকে ফ্লাশ করা, তথ্য জানানো, কোনো তথ্যকে গোপন না করা, অস্থিরতা না ছড়ানো, মানে ভুয়া কিছু না ছড়ানো, ভুয়া তথ্য না ছড়াটাই এই সিচুয়েশনটা সব থেকে জরুরি। আমাদের এই সময় প্রয়োজন সবাইকে আইনের প্রতি একটু শ্রদ্ধাশীল হওয়া, পূর্ণাঙ্গ আস্থা রাখা, আইনের কাজ আইনকে করতে দেওয়া, এবং সব পক্ষের শান্তিপূর্ণ রাজনৈতিকভাবে প্রতিযোগিতা করার আহ্বান। কারো প্রতি কেউ হিংসাত্মক মনোভাব না দেখায়া, কারো প্রতি কারো আক্ষেপ না দেখায়া শান্তিপূর্ণভাবে আমরা যদি কর্মসূচি পালন করি, তাহলে সামনের নির্বাচনকে কেন্দ্র করে কোনো সহিংসতা হয়তো ছড়াবে না। আর যদি সেটাকে আমরা আক্ষেপে পরিণত করি, তাহলে সামনে হাদির মতো আমাদের আরো ঘটনা ঘটতে পারে। অবশ্যই এটা আমাদের জন্য প্রাপ্তি না, আর এটা আমরা কখনো আশাও করি না। তাই আমি মনে করি সবাইকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করার জন্য এবং সবাইকে মিলেমিশে চলার জন্য আহ্বান জানাই, যাতে হাদির মতো ঘটনা আমাদের নির্বাচনের আগে এই মুহূর্তে আর দেশে না ঘটে, অরাজকতা তৈরি না হয়, সবাই যেন শান্তিতে থাকতে পারে। এখন আপনি যদি মনে করেন যে দেশে শান্তি এবং স্থিতির পরিবেশ নিয়ে আসা উচিত, অথবা আপনি যদি মনে করেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন দেশে স্বাভাবিক আছে কিন্তু আরো উন্নত করা উচিত, আপনার এই ঘটনার পিছনে মন মানসিকতা দেখাতে পারেন যে হাদির যে ঘটনাটা ঘটেছে এরকম ঘটনা দেশে যেন আর দ্বিতীয়টা না ঘটে, তাহলে হয়তো আপনি মানসিক শান্তি দেখতে পাবেন। আপনি এই ঘটনার পিছনে কি কোনো মানসিক শান্তি দেখতে পান? আমি ওপরে যে বিষয়গুলো বললাম, অবশ্যই যদি মানসিক শান্তি এবং অভ্যন্তরীণ শান্তি খুঁজে পান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি লাইক করে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম আরো ভালো ভিডিও পেতে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। খোদা হাফেজ।